5 দিন পর রাত ১টায় উৎস বাসায় এসে বাবা মার সঙ্গে কথা বলে রুমে চলে গেল। উৎস যে আজকে আসবে এটা আয়েশা বেগম জানতো না। ফারুক সাহেবও কিছুটা জানতেন, তবে শিওর ছিলেন না, তাই আর বাসায় কাউকে জানায়নি। আয়েশা বেগম ছেলেকে দেখে বললেন, তুমি আজকে কুমিল্লা থেকে আসবে অথচ আমাকে একটু বললে না। উৎস বলল, আমি কুমিল্লা থেকে আজকে না, গত রাতে ফিরেছি। আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস নিয়ে জিজ্ঞাসা করলো, কাল রাতে থেকে কোথায় ছিলে? উৎস বলল, অর্ধেকটা সময় অফিস ছিলাম, বাকি সময় সাদিকের ফ্ল্যাটে। আয়েশা বেগম বলল, তাও নিজের বাসায় আসলে না কেন? উৎস একথার কোনো উত্তর দিল না, বলল, আমাকে একটু ঘুমানো দরকার, রুমে যাই। আয়েশা বেগম বলল, ডিনার করবে না? উৎস সিঁড়ির দিকে হাঁটা ধরে বলল, করে এসেছি। আয়েশা বেগম বলল, দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। উৎস হাঁটা থামিয়ে পিছনে ফিরে বলল, দরকারি কিছু না হলে সকালে শুনি। আয়েশা বেগম বলল, দরকারি কথা। উৎসব মায়ের সামনে এসে বলল, বলেন শুনি। আয়েশা বেগম বলল, তোমার সঙ্গে রূপকথার কি কিছু হয়েছে? উৎস একটু থেমে বলল, না, কেন? আয়েশা বেগম বলল, আজকে 5 দিন ধরে মেয়েটার জ্বর, ডাক্তারের কাছে নিতে চাইছিলাম, গেল না। ওষুধ এনে দিলাম, তাও ঠিক মতো খাচ্ছে না। সারাদিন কেমন মনমরা হয়ে থাকে। রূপকথার জ্বর শুনে মুহূর্তে উৎস রুহু কেঁপে উঠল। উৎস জানতো না রূপকথার জ্বর। ফারুক সাহেব স্ত্রীকে জিজ্ঞেস করল, আয়েশা, এখন এসব নিয়ে পড়লে কেন? ছেলেটা মাত্র এসেছে, একটু রেস্ট নিতে দাও। এরপর উৎসকে বলল, উৎস, রুমে যাও, সকালে কথা হবে, গুড নাইট। উৎস আর না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে গেল। রুমে আস্তে আস্তে ব্লেজার টাই সব খুলে নিছে। আজকে 5 দিন তার উপর দিয়ে কি গেছে সেটা শুধু সেই জানে, আর হয়তো সাদিক কিছুটা জানে। উৎস কাল থেকে এখনো পর্যন্ত গোসল করার টাইম পায়নি। উৎসকে রুমে দেখে বারান্দার দরজা খোলা, সেখান থেকে লাইটের আলো রুমে এসে রুম সহ আলোকিত করছে। উৎস বিছানার দিকে তাকিয়ে দেখে একটা বিড়াল ছানা গায়ে কম্পটটা জড়িয়ে গুটিসুটি মেরে শুয়েছে। উৎস এখন আর সেদিকে গেল না, সোজা জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদ্দেশ্য শাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে তবেই ঘুমাবে। উৎস শাওয়ার নিয়ে একটা ট্রাউজার পরে গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এরপর টাওয়াল দিয়ে মাথাটা মুছে রূপকথার মাথার কাছে গিয়ে বসলো। রূপকথার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কমফোর্টটা জড়িয়ে ঘুমিয়েছে। উৎস আস্তে করে রূপকথার মুখ থেকে কমফোর্টটা সরালো। বারান্দার লাইটের আলোয় রূপকথার মুখটা আভাস আভাস দেখা যাচ্ছে। উৎস কিছুটা রূপকথার দিকে তাকিয়ে থাকলো, এরপর বাম গালে হাত বুলিয়ে সেখানে একটু চুমু খালো। এই প্রথম উৎস রূপকথাকে এত গভীরভাবে স্পর্শ করলো, চুমু খেলো। মুখে উৎসের ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব হতে রূপকথা নড়ে চড়ে উঠল। এতে উৎস একটু সরে আসলো না। রূপকথা কম্পটা দিয়ে আবারও মুখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। উৎস মুখ ঢাকতে দিল না। সে এখনো রূপকথার বাম গালে হাত বুলেছে। রূপকথা নড়ে চড়ে অনেক কষ্টে চোখ খুলল। চোখ খুলে পাশে উৎসকে দেখে রূপকথা মোটেও বিশ্বাস হল না। ঘুম জড়ানো গলায় বলল, শালা টারে নিয়ে ভাবতে ভাবতে স্বপ্নেও টারে দেখি। রূপকথার মুখ থেকে এমন কথা উৎস মোটেও আশা করেনি। রূপকথা এমন কথা শুনে মুহূর্তে উৎসের মুড অন্যদিকে ঘুরিয়ে দিল। মনে মনে বলল, ইন্না লিল্লাহি, ঘুমের মধ্যে আমাকে গালি দিচ্ছে, ইয়া আল্লাহ, না জানি সারাদিনে কত শত গালি দেয় আমাকে। উৎস এসব বলতে বলতে রূপকথা আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। উৎস কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে থেকে অন্য পাশে শুয়ে পড়ল। শুয়ে পিছন থেকে রূপকথাকে কোমরে হাত দিয়ে তাকে একদম নিজের নিকটে নিয়ে আসলো। এরপর পিছন থেকে জড়িয়ে ধরে রূপকথার ঘাড়ে মুখ গুজল। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর উৎস খেয়াল করলো রূপকথা থরথর করে কাঁপছে। উৎস বুঝলো রূপকথার জ্বর আসছে। একটু পর উৎস রূপকথাকে ছেড়ে দিয়ে বলল, এরপর রূপকথার হাত ধরে বলল, রূপকথা, এই রূপকথা। রূপকথা ঘুম কিছুটা হালকা হলো, ঘুম ঘুম কণ্ঠে চোখ বন্ধ রেখে বলে, কি? উৎস জিজ্ঞাসা করলো, রাতে ওষুধ খেয়েছো? রূপকথা কিছু বলল না। উৎস জিজ্ঞাসা করলো, শুনতে পাচ্ছ আমার কথা? রূপকথা বলল, হুম। উৎস বলল, তাহলে উত্তর দিচ্ছ না কেন? রূপকথা আগের মতো চোখ বন্ধ করে ভাঙা ভাঙা গলা বলে, আপনার সঙ্গে তো কথা বলি না। আরই তো। উৎস বলল, কেন, কি করছে আমি? রূপকথা বলল, আমাকে কিছু জিজ্ঞাসা না করে, কিছু না শুনে আমাকে ভুল বুঝছেন আপনি। উৎস কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি। রূপকথা বলল, সরির মায়েরে বাপ। উৎস বলল, গালি দিচ্ছ আমাকে? রূপকথা বলল, আপনার থেকে শিখেছি, আপনি তো আমার গুরু। উৎস বলল, গরু না, গুরু। রূপকথা বলল, ডগ। উৎস বলল, আমি সত্যি সরি। সেদিন তোমার সঙ্গে তুর্য ছেলেটাকে দেখে আমার মাথা ঠিক ছিল না। তুমি যে আমাকে বলেছিলে ইতু আর ওয়াহির সঙ্গে রেস্টুরেন্টে যাবে। রূপকথা বলল, ওদের সাথেই তো গিয়েছিলাম। পরে ওরা দুজন আমাকে রেখে ওয়াশরুমে গিয়েছিল। তখনই ওখানে ওই বালটা এসে হাজির। উৎস বলল, তখন ইতু ওয়াহিকে না দেখে ভুল বুঝেছিলাম।
আমি সত্যি সরি। রূপকথার কোনো সাড়া নেই। উৎস আবারও বলল, আমি সত্যিই সরি। তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। প্লিজ ক্ষমা করে দাও। রূপকথা বলল, গত 5 দিনে এত অনুশোচনা কোথায় ছিল যখন আমি রাত জেগে কান্না করছিলাম? উৎস বলল, বিশ্বাস করো কুমিল্লায় না গেলে আমি সেদিনের সব কিছু সমাধান করতাম। উৎস জিজ্ঞাসা করলো, এখন সব কিছুর সমাধান হয়েছে? উৎস বলল, হ্যাঁ হয়েছে, তাই তো এত অনুশোচনা হচ্ছে। রূপকথা বলল, এখন কল্পনা এসে তাই অনুশোচনা হচ্ছে, বাস্তবে কখনোই আপনার অনুশোচনা হতো না, আমি জানি। উৎস বুঝলো রূপকথা এখন তাকে কল্পনায় ভাবছে, তাই বলল, চোখ খুলে তাকাও, তাকিয়ে দেখো আমি কল্পনা না বাস্তব। রূপকথা বলল, আমি জানি আপনি কল্পনা, তাই আপনার সঙ্গে এত কথা বলছি। যদি বাস্তব হতো তাহলে কখনোই আমি আপনার সঙ্গে এত কথা বললাম না। উৎস বলল, আমি সত্যিই দুঃখিত। আর কতভাবে বলবে তুমি বুঝবে আমি অনুশোচনায় ভুগছি? রূপকথার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। উৎস বলল, আমি কাল কুমিল্লা থেকে ফিরে সর্বপ্রথম তোমার কলেজের পাশে সেই রুপটপে গিয়েছিলাম। তারপর সেখানে স্টাফদের সাথে সত্যিটা শুনলাম। সবটা শুনে আমি জাস্ট থ মেরে গেছি। আমার অবস্থা গলা কাটা মুরগির মতো হয়েছে। যেটা সাদিক দেখেছে, বিশ্বাস না করলে ওকে জিজ্ঞাসা করে। একটু থেমে আবারও বলা শুরু করলো, এরপর অফিসে এসে সেদিন রাতে সিসিটিভি ফুটেজ চেক করলাম, আর এরপর থেকে আমার অনুশোচনা শুরু। এই অনুশোচনার আগুনে পুড়িয়ে আমি পুরো ছারখার হয়ে গেছি। বিশ্বাস করো, তুমি ক্ষমা না করলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি তোমার এই জ্বরটা আমার জন্য হয়েছে। আমার বোঝা উচিত ছিল তোমার ঠান্ডা সহ্য হয় না, কিন্তু কিভাবে বুঝবো বলো? সেদিন তো আমি নিজের মধ্যে ছিলাম না। উৎস এটুকু বলে রূপকথার দিকে তাকাতে দেখলো রূপকথা গভীর ঘুমে আচ্ছন্ন। উৎস বুঝলে এতক্ষণ সে যা বলেছে রূপকথা তার একটুও শুনেনি। উৎস একটা দীর্ঘশ্বাস ফেলে রূপকথাকে পাশে শুয়ে তাকে বুকে জড়িয়ে নিল। এই 5টা দিনে তার কাছে 5টা বছরের মতো লেগেছে। বিয়ের পর থেকে উৎস রূপকথাকে ছাড়া একটা রাতও বাইরে কোথাও থাকেনি। এই কয়েকদিন উৎস খুব ভালোভাবে বুঝলো মেয়েটা তাকে পুরোপুরি বশ করে নিয়েছে। এই মেয়ের মায়া কাটানো অসম্ভব বই কি সম্ভব নয়। এসব ভাবতে ভাবতে উৎসর চোখে ঘুম এসে ধরা দিল। সকাল 5:30টার গরমে রূপকথার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে বোঝার চেষ্টা করছে সে কোনো চিপকে আটকে আছে নাকি। একটু পর বুঝলো সে কারো উন্মুক্ত বুকের মধ্যে ঘাপটি মেরে ঘুমিয়েছিল। মুহূর্তে রূপকথার টনক নড়ে উঠল। মাথাটা একটু উঁচু করলো এই চওড়া বুকের মালিককে দেখতে, যার বুকে সে ছোট্ট বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে। সেই কাঙ্ক্ষিত মানুষটিকে প্রথমে দেখে রূপকথার বিশ্বাসই হলো না। ভাবলো ঘুম থেকে উঠেছে হয়তো মনের ভুলে, কিন্তু পরক্ষণে মানুষটার মুখে চুলে হাত বুলাতে বুঝলো এটা না, এটা ভ্রম নয়, মানুষটা সত্যি এসেছে। রূপকথা সত্যি মানুষটার বুকে শুয়েছে। এসব ভাবতে ভাবতে রূপকথার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। মুহূর্তে তার মুখশ্রী পাল্টে গেল। উৎসর বুক থেকে সরে আসতে চাইলে কিন্তু পারল না। উৎস তো দিলই না তাকে আরো নিজের থেকে সরে আসতে। রূপকথা এমন নড়াচড়া উৎসর ঘুম ভেঙে গেল। বললো, এমন নড়াচড়া করছি কেন? ঘুমাচ্ছি তো আমি। রূপকথা বললো, আমি উঠবো। উৎস বলল, আমি ঘুমাবো। রূপকথা বলল, ঘুমান, কিন্তু আমাকে ছেড়ে দিন। উৎস বলল, যদি না ছেড়ে? রূপকথা বলল, বললাম তো আমি উঠবো। উৎস বলল, এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠে কি করবা? ও রূপকথা বলল, আমার ইচ্ছে। উৎস বলল, কিন্তু আমার তো তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। রূপকথা বলল, ছাড়বেন না? উৎস বলল, না। রূপকথা বলল, শিওর? উৎস বলল, ইয়েস। রূপকথা জিজ্ঞাসা করলো, ভেবে বলছেন তো? উৎস বলল, ইয়েস। রূপকথা বলল, এরপর যা হবে তার দায় কিন্তু আমার না। উৎস বলল, ওকে। রূপকথা এবার মুখটা একটু উপরে তুলে উৎসর গলার কাছে নিয়ে গেল। এরপরে যা হওয়ার হয়ে গেল। রূপকথা সজোরে উৎসর গলায় দাঁত বসিয়ে দিল। উৎস ব্যথায় চোখ বন্ধ করে নিল। রূপকথা উৎসর গলা থেকে রক্ত বের করে তবেই তাকে ছাড়ল। রূপকথা উৎসর গলা থেকে সরে আসতে উৎস বলল, রিভেঞ্জ নিলে? কথাটা শুনে রূপকথা চমকালো। ভাবলো উৎস কীভাবে বুঝলো সে রিভেঞ্জ নিচ্ছে? উৎস তো সেদিন রাতের কথা মনে থাকার কথা না। উৎস গলায় হাত দিয়ে বলল, কি হাল করছো আমার গলায়? রূপকথা বলল, আগেই বলছি এর দায়ভার আমার না। উৎস বলল, এমন জায়গায় কামড় দিছ ঢেকে রাখাও কোনো চান্স নেই। রূপকথা বলল, তাহলে কামড়টা মনে হয় গালে দিলে আরও বেশি ভালো হতো। উৎস একটু থেমে দুষ্ট এসে বলল, হ্যাঁ, বাম গালে দিলে। রূপকথা বলল, আমি উঠবো, ছাড়ুন আমাকে। উৎস বলল সিরিয়াস মুডে বলল, তোমার জ্বর, এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠে কি করবে? রূপকথা বলল, ওয়াশরুমে যাব আমি। উৎস বলল, সত্যি? রূপকথা বলল, সত্যি মিথ্যে প্রমাণ করার জন্য কি এখন আমাকে বিছানায় কাজ সারতে হবে? রূপকথা উৎস রূপকথাকে ছেড়ে বলে, অ্যাজ ইউ উইশ। রূপকথা উঠে বসে চুলগুলো হাতে খোপা করে বেঁধে ওয়াশরুমে চলে গেল। উৎস উবুর হয়ে শুয়ে পড়ল। বিগত 5 দিন ঠিকমতো ঘুম হয় নাই। আজকে এখনও চোখ থেকে ঘুমের রেশ কাটেনি। কিছুক্ষণ পর রূপকথা ওয়াশরুম থেকে বের হয়ে উৎসকে উবুর হয়ে ঘুমিয়েছে। এত শান্তির ঘুম রূপকথা সহ্য হল না। বোকা এসে নামাজের হিজাবটা
মাথায় নিয়ে নিজে কিচেনের উদ্দেশ্যে হাঁটা দিল। নামাজের হিজাব দেওয়া মাত্র, কারণ তার পরনে এখন পিজি সেট। সকালে উঠে এখনও চেঞ্জ করেনি। রূপকথা এসব ভাবতে ভাবতে কিচেনে চলে আসলো। এরপর একটা মগ নিয়ে সেটাতে ফ্রিজ খুলে কিছু মাছের বরফ নিয়ে নিল। কিচেনে একজন সার্ভেন্ট ছিল, তিনি চুপচাপ রূপকথার কাণ্ড দেখছেন, কিছু জিজ্ঞাসা করলো না। রূপকথা রুমে এসে সোজা উৎসের গায়ে গিয়ে দাঁড়ালো। এরপর উৎসের গা থেকে কম্পটটা উঠিয়ে নিল। উৎসকে খালি গায়ে দেখে খানিকটা লজ্জা পেল রূপকথা। কি বেয়াদব বেটা, কেমনে জামা ছাড়া ঘুমাচ্ছে! ছি! উৎস চোখ বন্ধ করে রেখে বলল, চাইলে তুমিও এভাবে ঘুমাতে পারো, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। রূপকথা চমকালো, কারণ সে ভেবেছিল উৎস ঘুমিয়েছে। উৎস বলল, কম্ফর্টটা দাও, ঠান্ডা লাগছে আমার। রূপকথা উৎসের একদম কাছে গিয়ে বলে, এই তো দিচ্ছি। কথাটা বলে রূপকথা পিছন থেকে একটা মগ সামনে আনলো। এরপর উৎসর গলা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠে মাছের বরফগুলো ঢেলে দিলে। সঙ্গে সঙ্গে উৎস চোখ খুলে বড় বড় করে তাকালো। রূপকথা বাঁকা হেসে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে জাওয়াত সাহেব? উৎস বলল, "ও, খুব ভালো লাগছে, মনে হচ্ছে পিঠে কেউ রড দিয়ে বাড়ি মেছে।" রূপকথা বলে, এগুলো কিসের বরফ ছিল জানেন? উৎস মাথা নাড়িয়ে না বুঝালো সে জানে না। রূপকথা হাসতে হাসতে বলল, মাছের বরফ। উৎস কিছুক্ষণ রূপকথার হাসি এসে মুখটার দিকে তাকিয়েছিল, এরপর উঠে ওয়াশরুমে চলে গেল। উৎস যেতে রূপকথার হাসি থামিয়ে নামাজের হিজাবটা খুলে বিছানার চাদরটা তুলে নিল। বরফ গলার আগে চাদরটা না তুললে ম্যাট্রেস সহ ভিজে যাবে, এই ভেবে রূপকথা ঝটপট চাদরটা তুলে নিল। এরপর চাদরটা ওয়াশিং মেশিনের উপর রেখে আলমারিতে খুলে নতুন আরেকটা চাদর বিছিয়ে দিল। এরপর আরামসে শুয়ে গায়ে কমফর্টটা জড়িয়ে নিল। বলল, উফ শান্তি, এবার একটু আরামে ঘুমবো। আশা করছি আক্কেল থাকলে এই লোক আর আসবে না। রূপকথার চোখ লাগতে আসতে উৎস ওয়াশরুম থেকে বের হলো। চুল এখন টুপটা পানি পড়ছে। উৎস আয়নার সামনে দাঁড়িয়ে গলার দিকে চোখ তাকাতে চোখ বড় বড় হয়ে গেল। রূপকথা সেখানে কামড় দিচ্ছে যেখানে ফুলে একদম লাল হয়ে গেছে। উৎস দয়া থেকে একটা মলম বের করে সেখানে লাগিয়ে নিল। মোবাইলের স্ক্রিনে সময় দেখলো 6:30 বাজে। এখনও ঘুমানোর অনেক সময় বাকি। এ ভেবে উৎস বিছানা দিকে এগোলো। দেখলো রূপকথা অলরেডি বিছানার চাদর চেঞ্জ করে ঘুমিয়ে পড়ছে। উৎস বাঁকা হেসে রূপকথার পাশে শুয়ে পড়ে তার থেকে অর্ধেক কম্পটা নিয়ে নিজেই ঢেকে নিল। এরপর রূপকথাকে একদম কাছে গিয়ে পিছন থেকে তার পিজির ভেতরে নিজের ঠান্ডা হাত জোড়া ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঠান্ডায় রূপকথার ঘুম ভেঙে গেল। চিল্লিয়ে বলল, আল্লাহ আল্লাহ, এসব কি বেয়াদবি! রূপকথা বলল, আপনার থেকে তো শিখছি ম্যাডাম। রূপকথা উৎসের হাত ছাড়ানোর চেষ্টা করলো। বলল, আমি জীবনে এমন না। উৎস বলল, হাত ছাড়ানোর চেষ্টা বাদ দাও, আমার হাত গরম না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়ছি না। রূপকথা বলল, আল্লাহ, আমার সুরসুরি লাগছে। উৎস বলল, আমারও তখনও ঠান্ডা লেগেছিল। রূপকথা বলল, হাতের ধরে ভাতের বড়ি খেলে তো আর আমার কিছু করার নেই। উৎস বলল, আচ্ছা হয়েছে, এবার একটু ঘুমাতে দাও। রূপকথা বলল, ঘুমান, তবে আমাকে ছেড়ে। উৎস বলল, তোমাকে ধরে ঘুমালে কি সমস্যা? খেয়ে ফেলছি নাকি? রূপকথা বলল, ওমা, আপনি মানুষ খান নাকি? উষ্ণ রূপকথাকে নিজের দিকে ঘুরিয়ে রূপকথার ঘাড়ে মুখ গুজে বলল, মানুষ খায় না, তবে তোমাকে খেলেও খেতে পারি। রূপকথা বলল, বেশি সাহস দেখাতে থাকলে দাঁত ভেঙে দাঁতের মারি কুত্তা দাঁত লাগিয়ে দিব। উষ্ণ বলল, আচ্ছা। রূপকথা বলল, ছাড়ুন আমায়। উষ্ণ রূপকথা ঘাট থেকে মুখ তুলে ঠান্ডা গুলো, প্লিজ একটু ঘুমাই না, শান্তির ঘুম। উৎসর চাহিনি দেখে রূপকথার মায়া হলো। আজকে এই উৎস জাওয়াতকে রূপকথা চিনতে পারছে না, মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক উৎস জাওয়াতকে দেখছে। কেমন করুণ চাহনি, যা দেখে মন গলে গেল রূপকথার। কিছুক্ষণের জন্য ভুলেই গেল যে উৎস তার সঙ্গে কী করছিল। সকাল 10টায় উৎসর ঘুম ভাঙল। ঘুম ভেঙে তাকাতে দেখে সে এমনভাবে ঘুমিয়েছিল সেখানে আছে রূপকথা তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরছে। উৎস এখনও রূপকথার ঘাড়ে মুখ গুজে শুয়েছে। উৎস একটা করে শ্বাস টেনে রূপকথার ঘাট থেকে মুখ সরালো। বাড়ির শেষ হয়ে কিছুক্ষণ রূপকথার দিকে চুপচাপ তাকিয়ে রইল। বলল, এত বাজেভাবে ফেঁসে যাব এটা তো স্বপ্নেও ভাবিনি। কবে বড় হবে আমার ছোট্ট পাখি? এটা বলে উৎস রূপকথার বাম গালে একটা চুমু দিয়ে গা থেকে তার হাতটা সরিয়ে উঠে বসলো। এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে রুমে এসে একটা টি শার্ট পরে নিল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিচে যাওয়ার জন্য অগ্রসর হলো। পরক্ষণে গলার কামড়ে দাগটার কথা মনে পড়ে গেল। আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলা হাত দিয়ে বলল, এই অবস্থা নিয়ে নিচে না কীভাবে যাবে? আম্মা আব্বা দেখলে কী ভাববে? এরপর উৎস অনেক ভেবে একটা বুদ্ধি বের করলো। ঠিক করলো গলার মাফলার বেঁধে রাখবে। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবে গলা ব্যথা, টনসিল বেড়ে গেছে। নিজের বুদ্ধির প্রশংসা করে উৎস বলল,
বউয়ের কামড় খেয়ে বুদ্ধি দেখছি তত্তর করে বলল, বাহ। উৎস আর না দাঁড়িয়ে আলমারি থেকে একটা মাফলার বের করে গলায় বেঁধে নিল। এরপর নিচে চলে গেল। উৎস নিচে এসে দেখে তার মা কিচেনে সার্ভেন্টদের সঙ্গে রান্না করছে। বাসায় মেহমান আসলে তবে আয়েশা বেগম রান্না করে, বাকি সময় সার্ভেন্টরা করে। উৎস আয়েশা বেগমকে দেখে বলল, কেউ আসবে নাকি? আয়েশা বেগম বলল, তোমার চাচা চাচি আসবে, রূপকথা বলেছে। উৎস বললেন, না। আশা বেগম উৎসর গলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, গলায় মাফলার কেন বাবা? গলা ব্যথা করছে নাকি? উৎস বলল, হুম। আব্বা অফিসে? আশা বেগম বলল, হুম। আচ্ছা শোনো, রূপকথাকে ডেকে দাও, এরপর দুজনে একসঙ্গে রাস্তা করে ওষুধ খেয়ে নাও। উৎস বলল, ওর রাতে জ্বর এসেছিল, একটু ঘুমাক। আশা বেগম চিন্তিত মুখে বলল, হঠাৎ করে কি হইলো মেয়েটার? বিকেলে একবার ডাক্তার দেখিয়ে এনো, দেখো ডাক্তার কোনো টেস্ট দেয় নাকি। উৎস বলে, দেখি। আশা বেগম বলল, আচ্ছা তুমি বসো, নাস্তা করে নাও। সকাল 11টায় সে স্টাডি রুমে এসে কিছু ফাইল দেখছিল। এমন সময় বাইরে একাধিক মানুষের গলার আওয়াজ শুনে বুঝলো মেহমান চলে এসেছে। এরপর স্টাডি রুম থেকে বের হয়ে লিভিং রুমে এসে দেখে চাচা চাচি এবং ফারাজ ইনিয়া এসেছে। ইনিয়া এসে সবার প্রথমে রূপকথাকে খুঁজতে লাগলো। এরপর উৎসকে দেখে বলল, ভাইয়া ভাইমণি কোথায়? উৎস ইনিয়ার গাল টেনে বলল, তোমার ভাইমণি একটু অসুস্থ, তাই এখনো ঘুমাচ্ছে। ইনিয়া বলল, আমি গিয়ে ডেকে তুলে। উৎস বলল, ওকে যাও। এরপর উৎস সবার সঙ্গে লিভিং রুমে গল্প করতে লাগলো। অন্যদিকে ইনিয়া ততক্ষণে রূপকথাকে ডাকতে ডাকতে উপরে চলে গেল। ফারুক সাহেব উৎসকে জিজ্ঞেস করলো, উৎস তোর গলায় কি হয়েছে? উৎস বলল, গলা ব্যথা, টনসিল বেড়ে গেছে। ইনিয়া রূপকথা রুমে গিয়ে বিছানায় উঠে বসলো। তারপর রূপকথা গা থেকে কম্ফর্টটা তুলে নিল। রূপকথা এমনিতে হালকা হয়ে এসেছিল, তার মধ্যে গা থেকে কম্ফর্ট সরিয়ে নেওয়ায় ঘুম পুরোপুরি ভেঙে গেল। এরপর পাশ ফিরে দেখে ইনিয়া বসে আছে। রূপকথা উঠে গিয়ে ইনিয়াকে জড়িয়ে ধরে বলে, ইনু শোনা কখন এলে? ইনিয়া বলল, মাত্র এসেই তোমাকে ডাকতে চলে এসে। রূপকথা বলল, তোমার আসবে অথচ আমাকে কেউ একটু বলেনি। ইনিয়া বলল, আরে বাবা, তো সকালে বড় আম্মুকে ফোন দিয়ে বলেছে আমরা এখানে আসবো। রূপকথা বলল, ও তাই হয়তো শুনিনি। সবাই এসেছে? ইনিয়া বলল, হ্যাঁ এসেছে, এখন তাড়াতাড়ি উঠে পড়ো, সবাই তোমাকে খুঁজছে। রূপকথা চুলগুলো হাত খোপা করে বিছানা থেকে নামলো। ইনিয়া বলল, ভাইমণি একটা কথা বলি। রূপকথা বলল, অবশ্যই। ইনিয়া বলল, পিজিতে তোমাকে একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। ইনিয়া এই কথা শুনে রূপকথার মনে পড়ল সে এখনও চেঞ্জ করেনি। রূপকথা হেসে বলল, তাই? ইনিয়া বলল, হুম। রূপকথা বলল, আচ্ছা তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ইনিয়া উঠে বলল, আচ্ছা আমি নিচে যাই, তুমি এসো। রূপকথা বলল, বসো না। রূপকথা কথা শেষ না হওয়ার আগে ইনিয়া নিচে চলে গেল। এরপর রূপকথা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে রূপকথা সবার সঙ্গে ভালো মন্দ কথা বললো। উৎসর দিকে ভুরু কুচকে তাকালো। উৎস মাফলার পরার কারণ কি রূপকথা বুঝতে পারলো। আয়শা বেগম রূপকথাকে জিজ্ঞেস করলো, জ্বর আছে এখন? রূপকথা বলল, এখন নেই মা। আয়শা বেগম বলল, কালকে একবার উৎসর সঙ্গে গিয়ে ডক্টর দেখে আসলো। রূপকথা কিছু বলল না। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে সবাইকে নাস্তা করতে ডাকলো। বিকেলে রূপকথা, ইনা, ফারাজ তিনজন ছাদে বসে গল্প করছিল। আয়শা বেগম আর জিনা বাসায় নেই। দুজনে বাইরে গেছে রিঙ্কির বিয়ের জন্য গিফট কিনতে। উৎস রুমে ঘুমাচ্ছে। অন্যদিকে ফারুক সাহেব, ফয়জল সাহেব বসে জায়গা জমি নিয়ে আলাপ করছেন। রূপকথা ইনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার উদয় ভাই কোথায় আছে কিছু জানো? ইনি বলল, না তো, আমি তো কিছু জানি না। ফারাজ বলল, আমি জানি। রূপকথা বলল, তাহলে বলো। ফারাজ বলল, তার আগে বলো ছোট ভাইয়াকে কোথায় আছে, সেটা বলে আমি কী খাবো? রূপকথা বলল, তুমি বলো কী চাও। ফারাজ বলল, আমার আইসিটির প্র্যাকটিক্যাল লিখে দিতে হবে। রূপকথা বলল, ঠিক আছে লিখে দেবো, এবার বলো। ফারাজ বলল, তার আগে তোমরা কথা দাও কাউকে কিছু বলবে না। রূপকথা বলল, আচ্ছা কথা দিলাম, কাউকে কিছু বলবে না, এবার বলো। ফারাজ বলল, ইনু তুই কথা দে কাউকে বলবি না, এসব কিন্তু বড় আম্মুর কানে গেলে আর পরে সমস্যা হবে। ইনিয়া বলল, বলবো না। ফারাজ বলল, ছোট ভাইয়াকে রিহাবে দেওয়া হয়েছে। ইনিয়া জিজ্ঞেস করল, রিহাবে? ছোট ভাইয়াকে ওখানে কেন দেওয়া হয়েছে? ফারাজ বলল, রিহাবে দেওয়া হয় যাতে কেউ নেশা বা খারাপ অভ্যাস বা মানসিক সময়টা ডুবে থাকলে সেখান থেকে নিরাপদে ও সুস্থভাবে সঠিকভাবে সুস্থ করা যায়। ফারাজের এই কথা শুনে রূপকথা বুঝে গেল আসল কাহিনী। ফারাজ বলল, এই কথাটা কিন্তু বড় আম্মু জানে না, তাই আমরা ভুলে কিন্তু তার সামনে এসব বলবে না। রূপকথা বলল, নিশ্চিন্তে থাকো, কেউ কিছু জানবে না। ফারাজ বলল, আরে ভাইমনি, তোমাকে নিয়ে এত চিন্তা নেই, কিন্তু ইনুকে নিয়ে ভয় আছে। রূপকথা হেসে বলে, ইনুকে নিয়ে ভয় পেতে হবে না, ইনু এখন বড় হয়ে গেছে, সব বুঝে, তাই না কি না, তাই না ইনু? ইনা বলল, ভাইয়া শুধু শুধু টেনশন করে। ফারাজ বলল, এসব বাবা শুনলে আমাকে মেরেই ফেলবে, তাই বারবার সাবধান করছি। রূপকথা বলল, আল্লাহ, আচ্ছা নিচে চলে। আবার ইনা বলল, ভাইমনি ফ্রেঞ্চ ফ্রাই খাবে? রূপকথা জিজ্ঞাসা করলো, তোমার হাতে
খেতে ইচ্ছে করছে, বানিয়ে দিতে হবে? ফারাজ বলল, ইনু খুব ভালো ফ্রেঞ্চ ফ্রাই পারে, তাই তোমাকে জিজ্ঞাসা করছে, যেন বানিয়ে খেয়ে একটু প্রশংসা পেতে পারে। রূপকথা বলল, তাহলে তো অবশ্যই খেতে হবে। ইনিয়া খুশি হলো। তাইলে খুশি বানাই। এরপর তিনজনে নিচে গিয়ে কাজে লেগে পড়লো। ইনা আলু কেটে সিদ্ধ করে দিল। রূপকথা বলল, হয়েছে, বাকিটা আমি করছি, তুমি দাঁড়াও। ইনে বলল, না না, আমি সবটা করব, তোমরা দুজন গল্প করো। এরপর রূপকথা চাইলো ইনাকে হেল্প করতে, কিন্তু ইনা কোনো হেল্প নিল না, সবটা নিজেই করলো। রূপকথা ইনিয়া রূপকথাকে বলল, বাবা আর বড় আব্বু তো বাইরে গেছে, চলো তোমাদের রুমে গিয়ে খাবে, বড় ভাইয়া সহ ডাকবো। রূপকথা বলল, তোমার বড় ভাই এসব খায় না। ইনিয়া বলল, আজকে শিওর খাবে, আমি বানিয়েছি। রূপকথা বলল, তবে বেশ চলো। এরপর তিনজনে রূপকথার রুমে চলে গেল। ইনিয়া রুমে ঢুকতে উৎস ধাক্কা দিয়ে ডাকলো, বড় ভাইয়া ওঠো। ইনিয়া ধাক্কা খেয়ে উৎসর ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে বলল, বলো ইনু। ইনিয়া বলল, উঠো, ফ্রেশ হয়ে না, আমি ফ্রেঞ্চ ফ্রাই বাড়িয়েছি। উৎস জিজ্ঞাসা করলো, খেতে হবে? ইনিয়া বলল, শুধু খেতে হবে না, খেয়ে রিভিউ দিতে হবে, তাড়াতাড়ি উঠো। উৎস রূপকথার দিকে তাকিয়ে বলল, ইনিয়াকে বলল, এত পাখামি করতে গেলে কেন? হাত পুড়ে গেলে তখন খেতে হবে। ইনিয়া বলল, আমি বাসায় বানাই তো। ফারাজ বলল, ভাইয়া তুমি পরে কথা বলো, আগে ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য আমরাও খেতে পাচ্ছি না। উৎস উঠে ফ্রেশ হতে চলে গেল। রূপকথা বুঝলো উৎস ইনিয়াকে অনেক বেশি আদর করে। দেখলে তো কি সুন্দর করে কথা বললো ইনিয়ার সঙ্গে। উৎস ফ্রেশ হয়ে যেতে চলে গেল। রূপকথা বুঝলো উৎস ইনিয়াকে অনেক বেশি আদর করে। দেখলে তো কি সুন্দর করে কথা বললো ইনিয়ার সঙ্গে। এরপর উৎস ফ্রেশ হয়ে এসে ইনিয়ার পাশে বসলো। এরপর একটা ফ্রেঞ্চ ফ্রাই সস লাগিয়ে মুখে নিয়ে বলল, ইয়া, ইনু পাখির হাতে ফ্রেঞ্চ ফ্রাই মাশাআল্লাহ অনেক বেশি মজা। এরপর বাকিরা খাওয়া শুরু করলো। খাওয়ার পাকে ফারাজ উৎসকে জিজ্ঞাসা করলো, ভাইয়া তোমার গলায় কী হয়েছে? উৎস বলল, একটা তেলাপোকা কামড় দিচ্ছে। ফারাজ বলল, কিন্তু তুমি তো তখন বললে টনসিল বেড়ে গেছে। উৎস বলল, তা তো বেড়েছে, আর সেজন্যই তো মাফলার বেঁধেছি। ফারাজ জিজ্ঞাসা করলো, তেলাপোকা কীভাবে কামড়েছিল? আর তোমাদের বাসায় তেলাপোকা কই থেকে আসলো? উৎস ধমক দিয়ে বলল, বেশি কথা বলছো, চুপচাপ খাত বেটা। ফারাজ একদম চুপ হয়ে গেল, চুপচাপ খেতে লাগলো। খাওয়ার শেষের দিকে আয়েশা বেগম আর জিনিয়া বাইরে থেকে এসে তাদের সঙ্গে জয়েন করলো। উৎস মা জিজ্ঞাসা করলো, সব কিছু কেনা শেষ হয়েছে? আয়েশা বেগম বলল, সবার জন্য জামা কাপড় কিনেছে, রিঙ্কির জামাইয়ের জন্য নয়, আয়ানার একটা চেন কিনেছে, আর শুধু তোমার নানু আর রিঙ্কির দাদুর জন্য শাড়ি কেনা বাকি। ফয়সাল সাহেব রাতে খেয়ে নিজের বাসায় চলে গেলেন। তাদের বিদায় নিয়ে আয়েশা বেগম রূপকথা বলল, আমার রুমে এসো তো মা। রূপকথা গেল। আয়েশা বেগম রূপকথাকে বিছানায় বসে কী কী কিনেছেন সব কিছু দেখাচ্ছে। সবার গিফট দেখানো শেষ। আয়েশা বেগম রূপকথাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলে, এটা তোমার জন্য। রূপকথা জিজ্ঞেস করলো, এটা কি? আয়েশা বেগম বলল, খুলে দেখো। রূপকথা শপিং ব্যাগ খুলে এতে একটা মেরুন কালারের জামদানি শাড়ি আছে। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? রূপকথা বলল, খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ মাদার ইন ল। আয়েশা বেগম হাসলো, বলল, এটা রিঙ্কির বিয়ের দিন পড়বে। রূপকথা বলল, আচ্ছা। আয়েশা বেগম বলল, যাও ঘুমাতে যাও, তোমায় এসব দেখানোর জন্য আর শাড়িটা দেওয়ার জন্যই রেখেছি। রূপকথা জিজ্ঞাসা করলো, আপনার জন্য কিছু কিনিনি? আয়েশা বেগম বলল, আমার যেগুলো আছে সেগুলোই পড়তে পারি না, আর কিনে কী করবো মা? রূপকথা বলল, তাতে কি, আমি তো পড়ি না। আয়েশা বেগম বলল, তোমার তো দিন এখন, তোমার সঙ্গে আমার তুলনা করে লাভ আছে? রূপকথা বিছানা থেকে নেমে বলল, বুঝেছি, আর বলতে হবে না। আয়েশা বেগম বলল, তা তো বুঝবে, বুড়ি না তুমি? রূপকথা কিছু না বলে হেসে রুম থেকে বেরিয়ে গেল। এরপর নিজেদের রুমে এসে দেখে ঠান্ডার মধ্যে উৎস বারান্দায় বসে আছে। ইনি আসার পর থেকে এখনো পর্যন্ত রূপকথা উৎসর সঙ্গে কোনো কথা বলেনি, একদম ইগনোর করেছে, ভুলেও একবার উৎসের দিকে তাকায়নি। এসব ভাবতে ভাবতে রূপকথা চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে গায়ে কম্ফর্টটা জড়িয়ে শুয়ে পড়ল। রাত 12টায় উৎস রুমে আসলো। এতক্ষণ বারান্দায় বসে বন্ধু আশরাফের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কথা বলছিল। কথা বলতে বলতে কখন যে 12টা বেজে গেছে উৎস টের পায়নি। উৎস ফ্রেশ হয়ে রূপকথার পাশে শুয়ে পড়ল। এরপর পিছন থেকে রূপকথার কোমর জড়িয়ে নিজের বুকে নিয়ে আসলো। উৎস ভাবছে রূপকথা ঘুমিয়ে গেছে, আদৌ কিন্তু তা না, রূপকথা এখনও জেগে আছে। সকালে ঘুম থেকে দেরিতে ওঠার ফলে এখনও ঘুম আসছে না। অন্যদিকে বিকেলে অনেকক্ষণ ঘুমানোর ফলে উৎসরও এখনও ঘুম আসছে না। পর সন্ধ্যা 7টা। উৎস অফিসে এসে ফাইল দেখছিল, এমন সময় তার কেবিনে প্রবেশ করলো সৌভিক আর নোবেল। তারা দুজনে উৎসর খুব কাছের বন্ধু। নোবেল প্রথমে সৌভিকের বন্ধু ছিল, এরপর উৎসর বন্ধু হয়ে গেছে। উৎসকে ওদের দেখে তাড়াতাড়ি হাত দিয়ে গলা ঢেকে নিল। গলার অবস্থা এরা দেখলে কেলেঙ্কারি বেঁধে দিবে। উৎস এক হাত দিয়ে ফাইলগুলো একপাশে রেখে দুজনকে বসতে বলে জিজ্ঞাসা করলো, কি খাবি তোরা?
সৌভিক হেসে বলল, ওই দিন যে 3 বোতল রেখে গিয়েছিলাম ওগুলো বের কর। উৎস বলল, নেই। নবীন বলল, নেই মানে? ও ভাই, বিলেতি মাল ছিল কিন্তু হেব্বি দামি। উৎস বলে, নেই মানে নেই, ডাস্টবিনে ফেলে দিছে, এসব অস্বস্তিকর জিনিস খাই না। ভালো। সৌভিক বলল, সেদিন তো দিব্যি বলেছিলে, আজকে হঠাৎ এই কথা কেন? নিশ্চয় বাসায় গিয়ে বউয়ের সঙ্গে মাতলামি করে ধরা খেয়েছিস। ওসব থতমত খেয়ে বলল, ফাউল কথা, কি জন্য এসেছিস সেটা বল। নোবেল বলল, সৌভিক তোকে দাওয়াত দিতে এসেছে। উৎস জিজ্ঞেস করলে, কিসের? নোবেল হেসে বলল, আমাদের সৌভিকের। উৎস সৌভিককে জিজ্ঞাসা করলে, কি রে, সত্যি নাকি? সৌভিক রেগে বলল, তোদের যথেষ্ট বয়স হয়েছে, এবার মুখে লাগাম টানা উচিত। নোবেল বলল, ভুল কি বললাম? সৌভিক উৎসকে বলল, জানিস তো কয়েকদিন আগে সানিমের সুন্নতে খাতনা করা হয়েছে। আগামী শুক্রবার সুন্নত খাতনা 7 দিন পূর্ণ হবে। তাই আম্মা ঘরোয়াভাবে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান আয়োজন করছে, বলেছে তা তোদের বউ নিয়ে যেতে। নোবেল বলল, আমি তো শিওর যাব, কিন্তু উৎস কি যাবে? ও তো আবার অনেক বড় ও- লোক ভাই, করে দাওয়াত করা যায় না। সবিক বলে, না গেলে আম্মা কষ্ট পাবে, অনেক আগ্রহ নিয়ে তোদের বউ নিয়ে যেতে বলেছে। উৎস বিয়ে করেছে শোনার পর ওর বউ দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে আম্মা। উৎস বলল, আমি চেষ্টা করব। সবিকগুলো, তুই একা গেলে হবে না, তোর বউকে নিয়ে যেতে হবে। উৎস বলল, আচ্ছা আমি বলবো, যদি যেতে না চায় তবে নিয়ে যাবো, আর না যেতে চাইলে তো কিছু করার নেই। নোবেল বলে, কিছু করার নেই মানে? না যেতে চাইলে কোলে করে নিয়ে যাবে, একা গেলে তোকে বাসায় ঢুকতে দেবে না। উৎস বলল, তাহলে তো ভালো, আমারও আর যাওয়া লাগবে না। সৌভিক বলল, তোরা না গেলে সত্যি মা অনেক কষ্ট পাবে। সানিম তো তোদের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠছে। উৎস বলল, আমি চেষ্টা করব। এখন বল, তোরা কি খাবি? নোবেল বলল, যা খেতে এসেছিলাম তা তো ফেলেই দিয়েছিস বললি। উৎস বলল, ওসব ছাড়া অন্য কি খাবি সেটা বল। নোবেল বলল, কিচ্ছু খাবো না, শুধু একটু গরম গরম ধোয়াটা কফি খাবো। উৎস বলল, একবার বলছিস শুধু কিছু খাবি না, আবার বলছিস একটু গরম গরম ধোয়াটা কফি খাও, কি অবস্থা! সবগুলো, তার আগে বল তোর গলায় কি হয়েছে? আসছি পর্যন্ত দেখছি গলায় হাত দিয়ে রেখেছিস। উৎস এতক্ষণ মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। উৎস একটু থেমে গলা থেকে হাত সরিয়ে থমথমে মুখে বলল, গত রাতে মশারি দিইনি, সেই সুযোগে ঘুমের মধ্যে কি যেন একটা এসে কামড় দিয়েছিল। একথা শোনায় নোবেল আর সৌভিক দুজনে সিরিয়াস মুডে দুজনের দিকে তাকিয়ে হঠাৎ জোরে হেসে দিল। ওদের হাসি দেখে উৎস বিরক্ত হয়ে বলল, এমন স্টুপিডের মতো হাসছিস কেন? সৌভিক বলল, তো হাসবো না, ভাবা যায় আমাদের বন্ধু উৎস যাওয়াত এই বয়সে সে কি সুন্দর মানিয়ে মিথ্যে বলছে। উৎস বলল, এই বয়সে এসে মানে আমাকে কি তোদের বুড়ো মনে হয়? নোবেল বলল, তা না তো কি। আচ্ছা, তোর যে এখন 36 বছর বয়স চলছে, তুই কি ভুলে গেছিস? উৎস বলল, জি না, কিছু ভুলি নেই, বরং তোরাই ভুলিয়ে গেছিস যে আমাকে বিদেশে পাঠানোর জন্য আব্বা আম্মা আমার জন্ম নিবন্ধনের বয়স 3 বছর বাড়িয়ে দিছিল। সবই বলল, আচ্ছা যা, তুই এখনো কচি খোকা। উৎস বিরক্ত হয়ে বলল, এই এখান থেকে উম, তোদের কফি খাওয়া লাগবে না। নোবেল বলল, কফি না খেয়ে কি তোমার মতো বইয়ের কামড় খাবো? উৎস বলল, আর একবার এসব উল্টোপাল্টা কথা বললে এখান থেকে এক লাত মারবো যে একদম নেটওয়ার্কের বাইরে গিয়ে পড়বে। সৌভিক বলল, ওর কথা বাদ দে, তুই আমার কথা শোন। উৎস বলল, কী বল শুনবো? সেই তো ওর মতো বালের কথাই বলবি। সৌভিক বলল, আরে তুই আমার কথা তো আগে শোন। উৎস বলল, বলতে থাক, শুনতেছি আমি। সৌভিক বলল, সিরিয়াস কথা কিন্তু। উৎস বলল, বুঝেছি, বল। সৌভিক বলল, সত্যি করে বলবি কিন্তু। উৎস গম্ভীর মুখে বলল, তুই কি মজা করছিস আমার সঙ্গে? সৌভিক উৎস থেকে আরও বেশি গম্ভীর হয়ে বলল, আমার মুখ দেখে কি তোর মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি? উৎস বলল, আচ্ছা। সৌভিক বলল, সত্যি করে উত্তর দিবি কিন্তু। উৎস বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? সৌভিক বলল, মোটেও না। আচ্ছা তাহলে এবার প্রশ্নটা করে। উৎস বলল, জি অবশ্যই, এবার প্লিজ প্রশ্নটা করে আমাকে উদ্ধার কর। সৌভিক খুব সিরিয়াস মুডে উৎসকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোর বউ কি তার কাটা দিয়ে দাঁত মাজে? কথাটা শেষ হতে না হতে পুরো রুমে নোবেলের হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। উৎসের সামনে এসে ফোমের বল ছিল, সেটা সে সৌভিকের মুখে ছুঁড়ে মারল। বলল, এসব বলার জন্য আমার অফিসে এসেছিস? যদি সত্যি এসব বলার জন্য এসে থাকিস তাহলে এক্ষুনি বের হ, বেয়াদব। সৌভিক হেসে বলল, সত্যি বলতেছি ভাই, তোর গলার অবস্থা থেকে আমার মায়া হওয়ার পাশাপাশি মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। উৎস বলল, তোরা থাক, কফি খেয়ে যাস, আমি চলে যাচ্ছি। নোবেল বলল, মানে কি? উৎস বলল, মানে তোদের এসব বালের আলাপ আর শুনতে ইচ্ছা করছে না। সৌভিক বলল, আচ্ছা বস, আর লজ্জা পেতে হবে না। নোবেল বলল, আরে লজ্জার কি আছে, আমরা তো আমরাই। সৌভিক বলল, তোরা দুজনেই একাই তো 20 জনের সমান। সৌভিক বলল, উৎস খাবার অর্ডার দিয়ে খিদে লেগেছে। উৎস বলে, উল্টোপাল্টা কথা বলে খিদে তো লাগবে। আজ শেষ পর্যন্ত দুটো কানের ঠোঁটের কোনো স্থিরতা নেই। সৌভিক বলল, তোর বউয়ের মতো দাঁত দিয়ে
আদর করতে পারিনি বলে এভাবে বললি? উৎস বিরক্ত হয়ে বলল, কথায় কথায় ওকে টানিস কেন? নোবেল বলল, এই ভাই, তুই কিছু খাওয়ালে খাওয়া, না খাওয়ালে বল, বাইরে থেকে খেয়ে নেবো। সেই দুপুর বাসা থেকে খেয়ে বেরোছি যে এখনো কিছু খাইনি। উৎস খাবার অর্ডার দিল। এরপরে তিনজনে আড্ডা চলল দীর্ঘক্ষণ। রাত 10টায় উৎস বাসায় ফিরে রূপকথাকে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। উৎস যে রুমে এসেছে সেদিকে তার কোনো হুঁশ নেই। উৎসকে যেন পাত্তাই দিচ্ছে না। উৎস অনেক চেষ্টা করে রূপকথার নজর নিজের দিকে ঘোরাতে পারছে না। আজকে প্রথম না, উৎস গত দুদিন ধরে খেয়াল করছে রূপকথা তার সঙ্গে যেন কেমন যেন পাষাণের মতো আচরণ করছে। তাকে একদমই পাত্তা দিচ্ছে না, তার সঙ্গে কোনো কথা বলছে না। সে কথা বলার চেষ্টা করলে রূপকথা তাকে এড়িয়ে যাচ্ছে। উৎস অনেকক্ষণ বোঝা চেষ্টা করে যখন রূপকথার মনোযোগ নিজের দিকে ঘোরাতে পারল না, তখন শেষে বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সে চলে যেতে রূপকথা বিজয়ের হাসি হাসল। নিজে নিজে বলল, আমার সঙ্গে যে ব্যবহারটা করে তা আমি করলে তারা সহ্য করতে পারে না। আজব, দুনিয়ার আজব মানুষ। রূপকথা উঠে গিয়ে সার্ভেন্টদের ডেকে বলল টেবিলে খাবার দিতে। সে সবাইকে ডেকে দিচ্ছে। সার্ভেন্টরা তার কথা মতো কাজে লেগে পড়ল। রূপকথা গিয়ে ফারুক সাহেব আর আয়েশা বেগমকে ডেকে আনলো। আয়েশা বেগম বলল, উৎসকে ডেকেছো? রূপকথা বলল, বসুন আপনারা, উনি ফ্রেশ হয়ে আসবেন। উৎস ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো রূপকথা নেই। বুঝলো নিচে চলে গেছে। তাও সেও নিচে চলে গেল। উৎসকে দেখে ফারুক সাহেব বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম, এসো। উৎস এক পলক রূপকথার দিকে তাকিয়ে বাবার পাশে বসলো। আয়েশা বেগম বলল, আমি চাচ্ছিলাম কালকে রিঙ্কির বিয়ের জন্য চট্টগ্রামে চলে যেতে। রূপকথা অবাক হয়ে বলল, রিঙ্কি আপুর গ্রামের বাড়ি চট্টগ্রাম? আয়েশা বেগম বলল, হ্যাঁ, চট্টগ্রাম রাউজানে। উৎস মায়ের উদ্দেশ্যে বলে, এত তাড়াতাড়ি গিয়ে কী করবেন? আয়েশা বেগম বলল, তাড়াতাড়ি কে? আর 2 দিন পরে তো রিঙ্কির গায়ে হলুদ। তোমার খালা আর নানি বারবার ফোন দিচ্ছে যেন কালকে যে। উৎস বলল, আচ্ছা। আয়েশা বেগম বলল, আর সার্ভেন্টরা সবাই ছুটি যাচ্ছে, তাই ভাবলাম কালকেই চলে যাই। উৎস বলল, আচ্ছা। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, তুমি যাবে তো আমাদের সঙ্গে? উৎস বলল, না, হলুদের দিন যাব। ফারুক সাহেব বলল, কেন, কালকে গেলে কি সমস্যা? উৎস বলল, পরশু সৌভিকের বাসায় আমার আর রূপকথা দাওয়া আছে। ওর মা অনুরোধ করছে রূপকথাকে নিয়ে যেন অবশ্যই যাই। ফারুক সাহেব বললেন, তা মানে রূপকথাকে কালকে যেতে পারবে না? উৎস বলল, না। আয়েশা বেগম বলল, তাহলে আর কি, আমরা তোমাদের সঙ্গে হলুদের দিনে যাব। সার্ভেন্টরা আর 2 দিন পর ছুটি কাটাবে। উৎস বলল, তার কোনো দরকার নেই, আপনারা কালকে সকালে রওনা দিন। সার্ভেন্টদের ছুটি দিয়ে দিন, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব। আশা বেগম বলল, তা কী করে হয়? তুমি অফিসে চলে গেলে রূপকথা বাসায় একা থাকবে নাকি? উৎস বলল, 2 দিন না হয় অফিসে গেলাম না, বাসায় থেকে কাজ করলাম। আশা বেগম বলল, তারপরেও আমার মন সায় দিচ্ছে না। ফারুক সাহেব বলল, আচ্ছা, কাল সকালে দেখা যাবে, এখন খেয়ে নাও। এরপর কেউ কোনো কথা না বলল না। সবাই চুপচাপ খাওয়া শেষ করলো। উৎস সবার আগে খাওয়া শেষ করে রুমে চলে গেল। তার একটু পর রূপকথা গেল। অন্য দিকে দুজনে যেতে ফারুক সাহেব আয়েশা বেগমের কানে কানে বলল, শোনো আয়েশা, আমরা কাল সকালে চট্টগ্রামে যাবো। সার্ভেন্টদের ছুটি দিয়ে দেবো, বলবো ব্যাগ প্যাক গুছিয়ে নিয়ে সকাল হতে যার যার গ্রামে চলে যেতে। আয়েশা বেগম বলল, কিন্তু ওরা দুজনে একা একা কীভাবে সব সামলাবে? ফারুক সাহেব বলল, অযথা এত চিন্তা করো না, আমাদের কি উচিত নয় ওদের একটু প্রাইভেসি দেওয়া? আয়েশা বেগম একটু ভেবে বললে, হ্যাঁ, বুঝতে পেরেছি। ফারুক সাহেব বলল, জিনির সঙ্গে কথা হয়েছে, ওরা কবে যাবে? আয়েশা বেগম বলল, হলুদের দিন যাবে বললো। ফারুক সাহেব বলল, ঠিক আছে, খাওয়া শেষ করো, সকালে তাড়াতাড়ি বের হতে হবে। এরপর দুজনে টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। অন্যদিকে রূপকথা রুমে এসে দেখে উৎস নেই, নিশ্চয়ই বারান্দায় আছে। এই ভেবে রূপকথা রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর রূপকথা ফ্রেশ হয়ে আসতে বারান্দা থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ এলো। আওয়াজটা কিসের সেটা দেখতে রূপকথা টাওয়ালটা বিছানায় রেখে বারান্দায় চলে গেল। রূপকথা বারান্দায় যেতে বারান্দার লাইট নিভে গেল। কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থতনি রাখলো। রূপকথা বুঝলো এটা উৎসর কাজ, তাই কিছু না বলে শক্ত হয়ে রইল। উৎস কিছুক্ষণ ওভাবে থেকে রূপকথাকে নিজের দিকে ঘুরিয়ে গ্রিলের সঙ্গে হেলান দিয়ে দাঁড় করালো। রূপকথার পরনে একটা বিড়াল আর্টের পিঙ্ক কালারের পিজি সেট, চুলগুলো খোলা। উৎস তাকিয়েছে রূপকথার দিকে আর রূপকথা তাকিয়েছে নিচের দিকে। উৎস রূপকথা থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে বলল, এখনও রেগে আছো আমার উপর? রূপকথা কিছু বলল না। উৎস বলল, কথা না বললে এমন জোরে কামড় দেবো তখন বুঝবা। তড়িৎ গতিতে রূপকথা বলে উঠল, আপনি কি পাগলা কুত্তা, কামড়াবেন নাকি? উৎস এবার নিজের গলার দাগটা রূপকথাকে দেখে বলল, এই যে দাগটা দেখছো, এটা এটা মানুষের কাজ, এর থেকে কি বোঝা যায়? রূপকথা জিজ্ঞেস করলো, কি? উৎস বলল, মেয়ে মানুষের কোনো অংশ পাগলা কুত্তা থেকে কম না। রূপকথা কিছু বলল না। উৎস একটা দীর্ঘশ্বাস বলল, এত ইগনোর করছো কেন আমায়? রূপকথা আর নিশ্চুপ। উৎস বলল,
আচ্ছা তুমি বলো, কি করলে তুমি ক্ষমা করবে আমায়? রূপকথা বলে, কিসের ক্ষমা? আপনার ক্ষমা করার কোনো যোগ্যতা আছে আমার? ভুলে গেছেন আপনি যে শাহ সুফি আহমেদের দরবেশ হোসেনের পীর সাহেব ওরফে পীর কামেল মুর্শিদ মোকাম্মেল? উৎস জিজ্ঞাসা করলো, আর কিছু বাকি আছে? থাকলে সেগুলো সব হলো। রূপকথা কিছু বলল না। উৎস বলল, এসব রাগ অভিমান আর ভালো লাগছে না। প্লিজ এবার একটু স্বাভাবিক হও। মানছি আমার ভুল হয়েছে, তাই বলছি দয়া করে আমার প্রথম ও শেষবারের মতো ক্ষমা করে দাও। রূপকথা এবার উৎসর চোখের দিকে তাকিয়ে বুকে হাত গুজে দাঁড়ালো। বলল, কথা সামান্য নয়, কথার ওজন অনেক, তাই কথার ওজন বুঝে বলতে হয়। উৎস বলল, ভুলে বলে ফেলেছি। রূপকথা বলল, আমি আপনাকে খুব বিচক্ষণ একজন মানুষ ভেবেছিলাম, কিন্তু সেদিন রাতে আপনি আমার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছিলেন। উৎস কিছু বলল না। রূপকথা বলল, আপনার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, হয়তো খানিক অভিমান আছে। বিয়ের পর থেকে আমি চেষ্টা করছি সম্পর্কটা মন থেকে মানিয়ে না, কারণ আমি বিশ্বাস করি জন্মমৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে। তাছাড়া আমি বিশ্বাস করি মানব সৃষ্টির 50 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের জীবনসঙ্গী নির্ধারণ করেছেন। রূপকথা একটু থেমে আবার বলা শুরু করলো, এমন মনে হয় একটা সম্পর্ক ভিত্তি হলো বিশ্বাস, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে নেয়। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের মধ্যে কি সত্যি সম্পর্কটা, সেই ভিত্তিটা আদৌ হয়েছে? হয়তো নেই, কারণ থাকলে তো এত কাহিনী হতো না। কেউ কাউকে ভুল বুঝে অফিস ভাঙচুর করতো না, অ্যালকোহল নিত না। উৎস বলল, সরি। রূপকথা বলল, আমার এখনো বলা শেষ হয়নি। উৎস বলল, ঠিক আছে, শেষ করো। রূপকথা একটা দীর্ঘশ্বাস শেষ বলে, জানেন দুঃখও লেগেছিল, ভীষণ দুঃখ, যখন দেখলাম বিগত কয়েক মাস একসঙ্গে থেকে আপনি আমাকে একটু চিনতে পারেনি, একটু বুঝতে পারেনি আমি কেমন। অথচ আমি কিন্তু আপনাকে ঠিকই বিশ্বাস করতাম, ইভেন এখনও করি। সেদিন আপনিও একবার, শুধু একবার পিছন ফিরে তাকালে দেখতে পেতেন আমি প্রতিবাদ করেছিলাম, একজন বিবাহিত নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। কথাগুলো বলতে বলতে রূপকথার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ততক্ষণে উৎস রূপকথার পা ধরে বসে নিচে বসে পড়ল। বলল, দেব না জল আসতে চোখে কোনো দিনও আর, দাও যদি আর একটিবার জল মোছার অধিকার। রূপকথা বলে, হয়েছে, উঠুন, আর নাটক করতে হবে না, ঘুম আসছে আমার। উৎস উঠল না, রূপকথার পা ধরে এভাবে বসে রইল। বলল, আগে বলো, মাফ করে দিয়েছ? রূপকথা বলল, প্লিজ ছাড়েন, ঠান্ডা লাগছে আমার। উৎস বলল, মাফ না করলে ছাড়বো না। রূপকথা কিছু বলল না। উৎস এবার ইমোশনে ব্ল্যাকমেল শুরু করলো। বলল, এত কাহিনী পরে কেন যে বেঁচে আছি? গুলি খেয়ে মরে গেলে মনে হয় বেঁচে যেতাম, কেন যে আল্লাহ আমায় বাঁচিয়ে রাখো। রূপকথা বলল, নাটক যত সব, মাপ সেদিনই করে দিয়েছে, হয়েছে, এবার উঠুন। উৎস বলল, মন থেকে বলছে? রূপকথা বলল, পা ছাড়বেন নাকি আবার তেলাপোকার কামড় খাবেন? উৎস বলল, কি? তুমি তেলাপোকা? রূপকথা বলল, আমি কেন তেলাপোকা হতে যাব? উৎস বলল, তাহলে বললে যে? রূপকথা বলল, বাবুরে এত এক্সপ্লেন করতে পারবো না, উঠেন, মন থেকে মাফ করছি। উৎস বলল, উঠবো? রূপকথা বলল, না, ওঠা লাগবে না, ওখানে শুয়ে পড়ুন। উৎস উঠে দাঁড়াল। রূপকথাকে এখনও বুকে হাত গুজে দাঁড়িয়েছে। উৎস রূপকথার চোখের দিকে তাকিয়ে বলল, একটা সত্যি কথা বলবে? রূপকথা বলল, কি? উৎস বলল, তুমি কি তার কাঁটা দিয়ে দাঁত মাজো? আমার বন্ধুরা জিজ্ঞাসা করলো। আমি না। রূপকথা ভেবেছিল উৎস হয়তো সিরিয়াস কোনো কথা বলবে, কিন্তু উৎস রূপকথার ভাবনা এক বালতি পানি ঢেলে একে জিজ্ঞাসা করলো। রূপকথা উৎসের বুকে হালকা করে একটা ধাক্কা দিয়ে রুমে চলে আসতে চাইলো, কিন্তু পারল না। তার আগে উৎস পিছন থেকে তার হাত টেনে ধরল। এরপর এক টানে তাকে নিজের বুকে নিয়ে আসলো। উৎস আর রূপকথার মধ্যে এখনো ইঞ্চিখানেক দূরত্ব। উৎস রূপকথার গালে হাত দিয়ে মাথাটা উপরে তুলল। রূপকথা সোজা উৎসের চোখের দিকে তাকালো, দেখলো উৎস তার চোখের দিকে তাকিয়েছে। উৎস রূপকথার মুখে একটা ফু দিল, এতে রূপকথার আবেগে চোখ বন্ধ করে নিল। উৎস রূপকথার কপালে কপাল ঠেকে বলল, এই শহরে সব হোক, শুধু তোমার আমার বিচ্ছেদ না হোক। রূপকথা কিছু বলল না, চোখ বন্ধ করে ওভাবেই উৎসর কপালে কপাল ঠেকে দাঁড়িয়ে রইল। উৎস বলল, ক্ষমা একটি মহৎ কাজ, আশা করি তুমি মন থেকে এই মহৎ কাজটা করে উদ্ধার করবে আমায়। রূপকথা চোখ বন্ধ রেখে বলল, ছাড়ুন, ঠান্ডা লাগছে। উৎস বলল, যদি না ছাড়ি? রূপকথা কিছু বলল না। উৎস নীরবে রূপকথার ঠোঁট ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটে উষ্ণ ছোঁয়ায় রূপকথা কেঁপে উঠল। কেঁপে উঠে উৎসের হাত ছেড়ে ধরল, বলল, সত্যি ঠান্ডা লাগছে আমার। উৎস বলল, তুমি কি চাইছো আমি তোমায় ঠান্ডা কমিয়ে দেই? রূপকথা বলল, তা কখন বললাম? উৎস রূপকথাকে জড়িয়ে দিল। একটু থেমে রূপকথাকেও ধরল। উৎস রূপকথার মাথায় চুমু খেয়ে বলল, কবে বড় হবে আমার ছোট্ট পাখি? রূপকথা বলল, ইচ্ছে ছিল অনেক বড় হবো, কিন্তু 5 ফুট 3 ইঞ্চিতে এসে আটকে গেছি। উৎস বলল, তুমি জানো তুমি নিজের পাশাপাশি আমাকে পাক্কা বাচাল বানিয়েছ?
রূপকথা বলল, হ্যাঁ, সব দোষ আমার, কারণ আপনি তো সাহসী দরবেশ হোসেন পীর সাহেব ওরফে পীর কামেল মুর্শিদ মোকাম্মেল। উৎস বলল, সত্যি বলেছি? রূপকথা বলল, হ্যাঁ, আপনি তো সব সত্যি বলেন। উৎস বলল, জি ম্যাডাম। রূপকথা বলল, ঘুমাবো আমি। উৎস রূপকথাকে ছেড়ে বলল, যাও। রূপকথা জিজ্ঞেস করলো, আপনি ঘুমাবেন না? উৎস বলল, আসছি। রূপকথা বলল, আসছি মানে এখন গেলে কি সমস্যা? উৎস বলল, থামো, যাচ্ছে। উৎস রূপকথার হাত ধরে রুমে চলে আসলো। রুমে এসে রূপকথা বলল, আমার কিছু কেনাকাটা করার লাগবে। উৎস বলল, কালকে সন্ধ্যায় বের হবো তবে। রূপকথা বলল, ঠিক আছে। এভাবে রূপকথা ধপাস করে বিছানায় শুয়ে পড়ে কম্পটটা জড়িয়ে নিল। উৎস সেদিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর উৎস ফ্রেশ হয়ে এসে রূপকথাকে পাশে শুয়ে তাকে বুকে টেনে নিল। রূপকথা উৎসের বুকে মাথা রেখে জিজ্ঞেস করলো, পরশু যে দাওয়াত আছে বললেন, ওখানে আমি না গেলে হয় না? উৎস বলে, কেন যাবে না কেন? রূপকথা বলে, আমার লজ্জা লাগছে। উৎস বলে, কিসের লজ্জা? রূপকথা বলে, ওই যে আপনার বন্ধুরা জিজ্ঞাসা করছিল আমি কি তার কাটা দিয়ে দাঁত মাজি নাকি? উৎস বলে, আরে এটা নিয়ে এত লজ্জা পেতে হবে না, ওরা কিছু বলবে না। রূপকথা বলল, যদি আমাকে নিয়ে মজা নেয়? উৎস চোখ বন্ধ করলো, মজা নিবে না? আর নিলেও আমি আছি, এখন ঘুমো, আমার ঘুম আসছে। রূপকথার মনে অন্যরকম একটা অনুভূতি জাগানোর জন্য উৎসর আমি তো আছি এই একটা কথাই যথেষ্ট ছিল। রূপকথা কিছুক্ষণ উৎসকে নিয়ে আকাশ কুসুম ভাবলো, এরপর আচমকা জিজ্ঞেস করলো, জাওয়াদ সাহেব ভালোবাসেন আমায়? প্রণয় সুধা পর্ব 6। পুরো গল্প প্লেলিস্টে। এর পরের দিনেরটা অনেক বড় করে দেব। এই আজকে দুটো ছোট ছোট পর্ব